সাকিবকে দেশে আনবেন, তাকে একটা জাতীয় দলের জার্সিতে বিদায় দেবেন, দরকার নেই। মিরাজ যে প্রক্রিয়াটা ক্যাপ্টেন্সে পেয়েছেন, এই প্রক্রিয়াটাই ছিল সবচেয়ে একটা টিম নষ্ট করার সবচেয়ে বড় ভুল, রং ডিসিশন। বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে এবং সেখানে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন সাকিব আল হাসানের প্রসঙ্গে কথা বলেছেন, আপনি নিশ্চয়ই শুনেছেন। এবং সাকিবকে এই মুহূর্তে বাংলাদেশ দলে কি আসলে কতটা প্রয়োজন বলে আপনি মনে করেন? পেয়ার একটা ব্যাপার হচ্ছে কি, সাকিবকে প্রয়োজন কি প্রয়োজন নেই, এর চাইতে বড় প্রশ্ন সাকিবকে যদি দলে ফেরানো হয় কতদিনের জন্য। সুমন বলেছেন দীর্ঘ সময়ের জন্য। এক্স্যাক্টলি, হাবিবুল ভাইয়ের সুমন ভাইয়ের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে আমার পার্সোনালি কথা হয়েছে। দীর্ঘ সময়ের জন্য বা অ্যাটলিস্ট একটা পার্টিকুলার 1-1.5-2 বছর একটা টাইম স্প্যান বেঁধে যদি দেওয়া হয় যে এই সময় পর্যন্ত আমরা তাকে ক্যারি করব, ফেরানো যেতে পারে। সাকিবকে দেশে আনবেন, তাকে একটা জাতীয় দলের জার্সিতে বিদায় দেবেন, দরকার নেই। তাতে বাংলাদেশ টিমের ব্যালেন্সটা নষ্ট হবে। তাতে বাংলাদেশ টিম যেভাবে সাকিববিহীন বা পঞ্চপাণ্ডববিহীন যেভাবে গড়ে উঠছে আস্তে আস্তে, সেই প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হবে। সাকিবকে আপনি দীর্ঘ সময়ের জন্যই আনলেন, তাতে কি আপনার সমস্যার সমাধান হবে? সহজ উত্তর হচ্ছে না। আমি পার্সোনালি ফিল করি যে আপনারা যখন সাকিব ছাড়া বাংলাদেশ ক্রিকেট নিয়ে এগিয়ে যেতে শিখেছেন, এই শেখাটা বন্ধ করবেন না। দিস ইজ ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। লেটস সে সাকিব আল হাসান কোথায় ব্যাট করবেন? 5 নম্বরে এখন কে খেলছেন? ধরেন আফিফ হোসেন ধ্রুব। আপনি যখন সাকিবকে আনবেন, সাকিবকে এনে কিন্তু আপনি বেঞ্চে বসিয়ে রাখতে পারবেন না। সাকিবকে আনলে তাকে আপনার খেলাতে হবে। তখন এই যে সাকিব 1.5 বছর 2 বছর খেলবেন, আমি ধরে নিচ্ছি সাকিব 20টা ওয়ানডে খেলবেন, এই সময়ে ওই 5 নম্বর জায়গাতে, যেটা ওয়ানডে ক্রিকেটের জন্য থ্রু আউট খুবই ভাইটাল, প্রত্যেকটা স্পটই ভাইটাল, কিন্তু এই 5-6 নাম্বারগুলো ম্যাচ ডিসাইসিভ মোমেন্ট তৈরি করে, ম্যাচ ডিসিশনের ক্ষেত্রে তারা বড় ভূমিকা রাখেন। তখন সাকিব 2 বছর পর যখন চলে যাবেন, ইউ উইল ফিল ইন দ্য সেম ক্রাইসিস। খেলোয়াড় তৈরি হবে না। এবং এই ঝামেলার মধ্যে দিয়েই বাংলাদেশ গত 15 বছর ধরে যাচ্ছে, যে এই যে ব্যাকআপ প্লেয়ারগুলো, আমরা নতুন প্লেয়ার আসলে এই পারে না, ও চলে না, ভাই পারবে চলবে কি করে? ওরে সুযোগটা আপনি কতটুকু দিচ্ছেন? ওকে আপনি গড়ে ওঠার জন্য কতখানি ব্যাকআপটা দিয়েছেন? সহজ উত্তর হচ্ছে হয় নাই। এখন আমার ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের এই টিমটাকে যদি আপনি দেখেন, 7 নম্বরে মিরাজ, 8 নম্বরে কে খেলবে আমি জানি না কে খেলবে, কিন্তু বাংলাদেশের আইডিয়ালি ফিনিশিং বা ফিনিশারের জায়গা বলতে কিচ্ছু নাই। তো সেখানে আপনি আবার সাকিবকে আনবেন, আপনার বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত বিভিন্ন রকম লুপহোলস রয়ে গেছে। তো সাকিবকে এনে খেলানো যেতে পারে, কিন্তু সেটা বাংলাদেশ ক্রিকেটের সমস্যার কোনো সমাধান করবে বলে আমার মনে হয় না। বাংলাদেশ ক্রিকেট ব্যাটিং অর্ডার ওয়াইজ যে বৃত্তে ঘুরপাক খাচ্ছে, আপনি হিসেব করছেন তো যে অলরাউন্ডার হিসেবে সাকিব অলরাউন্ডার হিসেবে আপনাকে 10 ওভার করে দেবে, সাকিব থাকার কারণে আপনি একজন এক্সট্রা ব্যাটসম্যান বা বোলার খেলাতে পারবেন। এই লাক্সারি বাংলাদেশ গত 10-12-15 বছর 17 বছর পেয়ে এসেছে। এই যে 10 বছরে আপনারা একজন অলরাউন্ডার তৈরি করতে পারলেন না, এটার দিকে কারো কোনো নজর নাই। এটাই তো ব্যর্থতা। অবশ্যই ব্যর্থতা। মানে এটা যে কত বড় ব্যর্থতা, এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জিজ্ঞেস করবেন, তারা উত্তরটাও ঠিক মতো দিতে পারবে না। পয়েন্টটা হচ্ছে যে সাকিব বা সাকিবের মতো অলরাউন্ডার তৈরি না করতে পারার কারণেই আজকে 17 বছরের ক্যারিয়ার, 18 বছরের ক্যারিয়ার হয়ে যাওয়ার পরও সাকিব আল হাসানকে বাংলাদেশ টিমে প্রয়োজন মনে হয়, এখনো প্রয়োজন মনে করছে যে হ্যাঁ তাকে দরকার। এটা আসলে আইডিয়াল কোনো ক্রিকেট সিস্টেমের প্র্যাকটিস বলে পেয়ার আমার মনে হয় না। আচ্ছা দেব, আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন যে বাংলাদেশের ক্রিকেটে তো এখন তেমন বড় কোনো স্টার নেই, একটা স্টার শূন্যতায় ভুগছে বাংলাদেশের ক্রিকেট। সেটাও কি একটা কারণ নাকি যে সাকিবকে ফিরিয়ে আনা বা ফেরানোর যে চেষ্টা? আমার ইস্যুটা হচ্ছে যে সাকিবকে ফিরিয়ে আনলে আপনার স্টার ভ্যালু বাড়তেই পারে। সাকিবের অফকোর্স এখনো পর্যন্ত স্পন্সরসদের কাছে কিংবা দর্শকদের কাছে ডেফিনেটলি ডিমান্ড রয়েছে, চাহিদা রয়েছে। এখন আমার কথা হচ্ছে যে মানে সাকিবকে ফিরিয়ে আনা মানে ইউ আর গোয়িং ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ান। আমি জানি এই কথাটা অনেকে পছন্দ করে, পেছনে ফিরে যাওয়া, ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ান, সিম্পলি ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ান। আপনি মিরাজ কেন তার 10 বছরের ক্যারিয়ারে এখনো পর্যন্ত সাকিবের রিপ্লেসমেন্ট হিসেবে সাকিবের অর্ধেক মিরাজ হইতে পারলেন না? এটার কোনো উত্তর মিরাজের কাছে আছে? এটার কোনো উত্তর ক্রিকেট বোর্ডের কাছে আছে? প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং, ইফ আই সাউন্ড স্ট্রং, প্লিজ কারেক্ট মি। যে 10 বছরে যে মিরাজকে মনে করা হলো ভালো অলরাউন্ডার হবেন, সেই মিরাজ তো যেখানে ছিলেন সেখানে রয়ে গেছেন, তাহলে লাভ টাকার হলো? তাহলে আপনার সিস্টেমটা কোথায় গ্রো করলো? আপনার প্লেয়াররা নিজেদেরকে কতটুকু ডেভেলপ করলো? প্রত্যেকটার উত্তর আপনার জন্য নেতিবাচকই হবে। সো বিষয়টা হচ্ছে যে সাকিবকে আপনারা আনতে চাইলে আনতে পারেন, কিন্তু মানে আমার মন্তব্য একটাই, যে সাকিবকে এনে স্পন্সরের কাছ থেকে 2টো স্পন্সর হয়তো আপনি বেশি পাবেন, 2 কোটি টাকা হয়তো বেশি পাবেন,
যারা টিভি রাইটস কিনেছেন তারা হয়তো বিজ্ঞাপনে 50 লাখ টাকা বেশি পাবে, এরকম কোনো সুবিধা হয়তো হতে পারে আর্থিক দিক থেকে। 5,000 দর্শক হয়তো মাঠে বেশি আসবে সাকিবকে দেখার জন্য, এটা হইতে পারে। টিকিট হয়তো 8,000 বেশি বিক্রি হবে, কিন্তু ইন রিয়েলিটি সাকিবকে ফিরিয়ে বাংলাদেশ ক্রিকেটের লং টার্মের যে উন্নয়নের কথা যদি আমরা বলি, মাঠের ক্রিকেটের, স্পেসিফিক্যালি মাঠের ক্রিকেটের বা ডেভেলপমেন্টের কথা বলি, সেটা যে হবে এটা আমার আসলে মনে হয় না। আচ্ছা, এই যে বলছেন যে নতুন প্লেয়ার তৈরি হচ্ছে না বা যে জায়গায় যার থাকার কথা ছিল সে সেই জায়গাটায় পৌঁছাতে পারছে না, এগুলো আসলে কি কারণে হচ্ছে? এটা সামগ্রিক হচ্ছে যে ক্রিকেট আমার সংস্কৃতির কথা বলছেন। ক্রিকেট সংস্কৃতিটা যদি আপনি ক্রিকেট সংস্কৃতি তো আসলে প্লেয়ার সব কিছু মিলে, সেটা অনেক বড় ব্যাপার। আমি জায়গাটা যদি ছোট করে আনি স্পেসিফিক উত্তর দেওয়ার জন্য, আমাদের দেশের ক্রিকেটাররা খুব অল্পতে সন্তুষ্ট হয়ে যায়, এবং এই অল্প সন্তুষ্টির যে ব্যাপারটা সেটা হচ্ছে যে নিজেকে একটা জায়গায় নিয়ে যাওয়ার পরে যে এক্সেলেন্সটা টাচ করা, গ্লোবাল স্ট্যান্ডার্ডে নিজেকে নিয়ে যাওয়া, গ্লোবালি আমি রিকগনাইজড হব, সেরকম স্বপ্ন তারা দেখেন কিনা আমি ঠিক জানি না। অনেক বড় হতে হবে, অনেক বড় হতে হবে, যে আমি লেটস সে টপ 10 ব্যাটসম্যানের র্যাঙ্কিংয়ে লিটন দাস বা আমাদের তানজিদ তামিম টপ 10 ব্যাটসম্যানের র্যাঙ্কিংয়ে আমি অলওয়েজই থাকবো, কিংবা আমার ক্যারিয়ার শেষে নামের পাশে আমি 10,000 ওয়ানডে রান দেখতে চাই, একটা টার্গেট সেট করে রাখা। সো এই ব্যাপারগুলো আমার কেন যেন মনে হয় আমাদের ক্রিকেটারদের মধ্যে মিসিং। নইলে ক্যারিয়ারের 10 বছর কাটিয়ে দেওয়ার পরও বাংলাদেশের টপ প্লেয়াররা কেন ধারাবাহিক হতে পারেন না। একই সঙ্গে ক্রিকেট সিস্টেম, বাংলাদেশের ক্রিকেটারদের প্র্যাকটিসের ক্ষেত্রে, লজিস্টিক সাপোর্টসের ক্ষেত্রে যথেষ্ট আপনার সীমাবদ্ধতা রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ধরনের ফ্যাসিলিটিসগুলো প্রোভাইড করার দরকার ছিল সেটা তারা করতে পারেনি। ক্রিকেটারদের ডিফারেন্ট লেভেলে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের ইনিশিয়েটিভ নেওয়ার কথা ছিল তারা নিয়েছে, আমি বলবো না তারা নেয়নি, অবশ্যই তারা নিয়েছে, কিন্তু একদম টপ নচ ক্রিকেট প্লেয়িং কান্ট্রি হওয়ার জন্য যে ধরনের পুশটা দরকার, যে ধরনের ইনভেস্টমেন্ট দরকার, যে ধরনের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট দরকার, এর কোনো কিছুই বাংলাদেশে গত 12-13-15 বছরে, অ্যাটলিস্ট আমি যতদিন ধরেন 12-13 বছর মাঠের সাংবাদিকতা করেছি আমি দেখিনি। এটা কেন হয়নি? অর্থের অভাব কি রয়েছে? আমার মনে হয় না অর্থের অভাব, এখানে সদিচ্ছা এবং ব্যুরোক্রেসি, এবং একই সঙ্গে ঢাকা কেন্দ্রিক যে ক্রিকেট বোর্ডের যে ক্ষমতা, এই ক্ষমতা যে বিকেন্দ্রীকরণ করা হবে প্রত্যেকটা জায়গা, বরিশাল, রংপুর, চট্টগ্রাম, সিলেট, প্রত্যেকটা জায়গা যে ইকুয়ালি ঢাকার মতো না হলেও এই প্রত্যেকটা জায়গা যে ভালো স্ট্রং ক্রিকেট কাঠামো গড়ে উঠবে, ভালো ক্রিকেট স্ট্রাকচার গড়ে উঠবে, ভালো লিগ হবে, ফার্স্ট ক্লাস ম্যাচগুলো হবে, এবং সেখান থেকে যে প্লেয়ার বাছাইয়ের যে প্রক্রিয়াটা থাকবে সব কিছুই যে একটা ভালো মানের হবে, এই স্ট্যান্ডার্ডটা সেট করা যায়নি। এখানে আমি বলছি, আপনি সংস্কৃতির কথা বলছিলেন না, যে রিজিওনাল ক্রিকেট কিংবা আঞ্চলিক ক্রিকেটের যে ব্যাপারটা, এই কনসেপ্টটা তো অনেক বছর ধরেই আমরা আলোচনা করছি। নাজমুল হাসান পাপন যখন প্রথম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়ে আসলো কয়েক মাস পর পরে শুনতাম আমরা, 12 সনে বোধ হয়, সময়ের হিসেবে 14 বছর, এক যুগ পার হয়ে গেছে। প্রত্যেক 2 মাস পর পর আমরা এগুলো শুনতাম, প্রত্যেক 3 মাস পর পর শুনতাম। 14 বছর একটা কাঠামো হয় নাই, কেন হয় নাই? এই প্রশ্নটা এটা কি আসলে ইচ্ছা করেই কি করা হয় না? আমার কেন যেন মনে হয় যে, ধরেন একটা কথার কথা, লেটস সে ফর এক্সাম্পল, বিসিবির 2026-27 ফিসক্যাল ইয়ারের বাজেট হতে 200 কোটি টাকা, আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে, যে এই যে বিভাগগুলো এর মধ্যে সবচেয়ে অবহেলিত বিভাগ কোনটা? ধরে নিচ্ছি আমি রংপুর, সবচেয়ে কম ক্রিকেট কাঠামো আছে, যেটা আমার নিজের চোখে দেখা। আমি যখন বরাদ্দ করব, লেটস সে আমি রংপুরের জন্য 30 কোটি টাকা বরাদ্দ করলাম, যে এর মধ্যে এই 1 বছরের মধ্যে আপনারা 10 কোটি টাকার ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করবেন, এই কাজটা করেন আপনারা। বাকি 10 কোটি টাকা আপনারা এখানে ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট হবে, প্রিমিয়ার লিগ হবে 50 ওভার্স, এবং একটা T20 টুর্নামেন্ট হবে। সো আমি জাস্ট হাইপোথেটিক্যালি বললাম যে এরকম কোনো প্ল্যান যদি থাকে যে আপনি একটা রিজিওনাল ক্রিকেট কিভাবে বিল্ড আপ করবেন, প্ল্যানটা হতে পারতো, এমন হতেই পারতো। একই সঙ্গে লোকাল যে স্পন্সর যারা আছেন তাদেরকে যখন আপনি এনগেজ করবেন, তার আগে কিছু একটা ইনভেস্ট করে আপনার জায়গাটা তৈরি করতে হবে, মানুষের আগ্রহের জায়গা তৈরি করতে হবে, স্পন্সরসদের আগ্রহের জায়গা তৈরি করতে হবে, সেজন্য ইনভেস্টমেন্ট দরকার। এখন বিসিবি যেটা করে, যে ঢাকা কেন্দ্রিক যে আপনার ক্ষমতা কাঠামোটা আছে বা ঢাকা কেন্দ্রিক সব কিছুর যে নিয়ন্ত্রিত ব্যাপারটা আছে, এই গ্রিপটা তারা আলগা করতে চায় না, এটা আমার মনে হয়। সো আপনি যদি প্রত্যেকটা বিভাগ সেখানে ইকুয়ালি যদি ডেভেলপমেন্ট না করতে পারেন, তাতে কোনো লাভ নেই। আমি জাস্ট ছোট্ট করে এই জায়গাতে একটু অ্যাড করি, খুলনা এবং চট্টগ্রাম বিভাগ থেকে বরাবরই 2 জন করে বিসিবি পরিচালক নির্বাচিত হন, 12 জনের বাইরে 10 জন। আওয়ামী লীগের সময়ে চট্টগ্রামের পরিচালক ছিলেন আকরাম খান এবং আজমন নাসির। আকরাম খান এক্স ক্যাপ্টেন, আজমন নাসির আওয়ামী লীগের খুব পাওয়ারফুল লোক ছিলেন। খুলনা থেকে ছিলেন হচ্ছে আপনার শেখ সোহেল, নামেই বুঝতে পারছেন কতখানি পাওয়ারফুল মানুষ, এবং একই সঙ্গে ছিলেন হচ্ছে আপনার কাজী এনাম। খুলনা এবং চট্টগ্রামের কী কী উন্নতি হয়েছে, এই 4 জনকে কখনো জবাবদিহি করতে হয়েছে কেন ওইখান থেকে প্লেয়ার উঠে আসলো না, কেন ওইখানে অবকাঠামো তৈরি হলো না? আমরা দেখিনি।
দেখেছেন আপনি কখনো? তারা তো 10, 12, 15 বছর বোর্ডে ছিলেন, কখনো দেখেছেন? এই প্রশ্নগুলো আজকে যে আমি করছি ব্যাপারটা এরকম না। গত 10 বছর ধরে আমি বা আমার সাবেক যে সহকর্মী যারা ছিলেন এই প্রশ্নগুলো তুলেছেন, তারা লিখেছেন, বলেছেন, আলোচনা করেছেন, কিন্তু ইন কোনো ফল রেজাল্ট হচ্ছে আসেনি। কোনো ফল আসে নাই। সব জিনিসটা হচ্ছে যে সদিচ্ছার একটা বড় অভাব রয়েছে, এবং একই সঙ্গে ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হয়ে আসাটা অনেকের জন্য গ্ল্যামার, অনেকের জন্য ব্যবসার কারণ, অনেকের জন্য ক্রিকেট বোর্ডে আসি এই পরিচয়টা দিতে হবে, কিন্তু সত্যিকার অর্থে স্পেশালি আমি লোকাল ক্রিকেটের কথা বলছি, এই উন্নয়নে বাংলাদেশের লোকাল পর্যায় থেকে যারা উঠে মানে ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হিসেবে এসেছেন, এর 90% মানুষ মিজারেবলি ফেল করেছেন। এবং বাংলাদেশের ক্রিকেট কাঠামোতে যে প্লেয়াররা তৈরি হয়ে আসছে, এর সবচেয়ে বড় ক্রেডিটটা দিতে হবে বাংলাদেশের যে ডেভেলপমেন্ট প্রোগ্রামটা আছে, ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটি। একটা সময় এটা খালেদ মাহমুদ সুজন প্রধান ছিলেন, তার ওই সময় বাংলাদেশ 2টো এশিয়া কাপ জিতেছে এবং একটা বিশ্বকাপ জিতেছে, যেটা বিশ্বকাপ এখনো জিতেছে। পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের Under 19 সর্বোচ্চ World Cup। অর্জন। সো ওই জায়গা থেকেই যে প্লেয়ার উঠে আসা, যেটা বাংলাদেশ ক্রিকেটটাকে টিকিয়ে রেখেছে, অথচ এটা হওয়ার কথা ছিল যে এটা ওয়ান অফ দোজ প্ল্যাটফর্মস যেখান থেকে প্লেয়াররা আসবে, এর বাইরে কিন্তু এটা হয়ে গেছে এখন মূল প্ল্যাটফর্ম। এটাই মূল প্ল্যাটফর্ম। এবং আপনি এই কারণেই দেখবেন যে 19 খেলেই সৈকত চলে আসছে, মিরাজ চলে আসছে, মুস্তাফিজ চলে আসতেছে, XYZ চলে আসতেছে, শরীফুল চলে আসতেছে। কেন? অনলি বিকজ অফ দিস। প্লেয়ার তো নেই। এটাই বললাম যে গেম ডেভেলপমেন্ট হওয়া উচিত ছিল পাথওয়েগুলোর জাস্ট একটা পাথওয়ে, কিন্তু বাকি পাথওয়েগুলো বন্ধ। বাংলাদেশের এইচপিতে কি প্রোগ্রাম হয় আপনি ডাক দিয়ে জিজ্ঞেস করেন তো কাউকে, কিছু বলতে পারে কিনা? বাংলাদেশ টাইগার্স কি প্রোগ্রাম হয় লাস্ট 1 বছর, কি প্রোগ্রাম হয়েছে, কয়টা ট্যুর করছে তারা? বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ ছাড়া এইচপি কিংবা আপনার বাংলাদেশ টাইগার্স কয়জন লেগ স্পিনারকে তারা ট্রেন করেছে, নার্সিং করেছে? তাদের ডেভেলপমেন্টটা কি, তাদের ডেটাগুলো কি, কোথায় আছে? জান না, জিজ্ঞেস করেন, কেউ কোনো উত্তর দিতে পারবে না। বিসিবিতে প্রশ্ন করলে সবচেয়ে হাস্যকর যে ব্যাপারটা, কেউ কিছু জানে না, কেউ কোনো উত্তর দিতে পারে না। এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার পেয়ার। কারণ হচ্ছে কি, এই যে আমি পার্টিকুলারলি একটা প্লেয়ারের কথা বলি, এনামুল ফার্স্ট ক্লাসে লাস্ট ইয়ার হাইস্ট উইকেট টেকার ছিল, নারায়ণগঞ্জের এনামুল, পেস বোলার। এই ছেলেটা পরবর্তীতে একটা বোধহয় বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে ছিল, তারপর থেকে সে নাই, হাওয়া হয়ে গেছে। তারপর থেকে সে নাই। আমি স্পেসিফিক্যালি বলতে পারি এই প্লেয়ারটার কথা, কারণ আমি কেন মনে রেখেছি, কারণ ফার্স্ট ক্লাসে সে হাইস্ট উইকেট টেকার ছিল। পরবর্তীতে এই কিছুদিন আগে সে পেস বোলার নাজমুল ছিল, নাজমুল ভাই আপনার মনে আছে, এখন তিনি কোচ। নাজমুল ভাই কক্সবাজারে একটা টিমের সঙ্গে আছেন, কত ইউথ টুর্নামেন্ট বোধহয় চলছে বিসিবির আন্ডারে, নিজের পকেটের টাকা খরচ করে নারায়ণগঞ্জ থেকে এই এনামুল কক্সবাজারে গিয়েছেন। নাজমুল ভাইয়ের আন্ডারে ডেথ ওভারে কেমন বল করতে হবে, মিডল ওভারে কেমন বল করতে হবে, পেস বোলার নতুন বলে কীভাবে বল করতে হবে, এই ট্রেনিংটা নিয়েছেন। অথচ তাকে এই ফ্যাসিলিটি দেওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। আমি জাস্ট একদম দ্য স্লিমেস্ট অফ দ্য এক্সাম্পলস দিলাম আপনাকে, মানে এটা হচ্ছে একদম নিম্ন রিয়েলিটি এটাই, রিয়েলিটি এটাই বাংলাদেশ ক্রিকেটের। এবং ক্রিকেটাররা যে বিভিন্ন আপনার গ্রুপে আসছেন, এই গ্রুপে আসাটাও অনেক রকম প্রশ্ন আছে এগুলো নিয়ে। এনিওয়েজ এই কথাগুলো আসলে বলতে গেলে শুধু আপনার মানে হতাশার কথাই সামনে আসবে। ইন রিয়ালিটি 35 মেম্বার্স একটা স্কোয়াড হলো এই যে নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে, লিপু ভাই যখন নির্বাচক, ওই স্কোয়াডে নাইম শেখ নাই, আপনি জানেন? নাইম শেখ লাস্ট এনসিএলটি ইয়ার টপ স্কোরার, পরপর 2টা টুর্নামেন্টে টপ স্কোরার, সে নাই। সেখানে বলা হইলো কি, আমরা লাল বল সাদা বল মানে ডিফারেন্সিয়েট করেছি আলাদা। এর চাইতে হাস্যকর কথা, মানে গাজী আশরাফ লিপু এক্সিলেন্ট ক্যাপ্টেন, কিন্তু নির্বাচক হিসেবে লাস্ট তার যে টেনিওরটা ছিল, আমার মনে হয় বাংলাদেশে কোনো প্রধান নির্বাচক তার চাইতে বেশি ব্লান্ডারাস কোনো ডিসিশন নেয়। ওই টিমে আকবরকে আপনি এই টিমের ক্যাপ্টেন বানাচ্ছেন, অস্ট্রেলিয়াতে ক্যাপ্টেন বানিয়ে পাঠাচ্ছেন, ঘরোয়া ফার্স্ট ক্লাস লিগে তাকে ক্যাপ্টেন্সি করাচ্ছেন, বিসিবির আন্ডারে এনসিএল টি20তে ক্যাপ্টেন্সি করাচ্ছেন, সাউথ আফ্রিকা টিম যখন বাংলাদেশে আসছে তখন আপনি ক্যাপ্টেন্সি করাচ্ছেন। সেই আকবর আলীকে আপনি 35 জনের টিমে যোগ্য মনে করলেন না, ডাকলেন না। আসলে হাস্যকর। আপনার কাছে মনে হয় কিনা হাস্যকর? আমার কাছে মনে হয় এগুলো হচ্ছে এক ধরনের সার্কাস। সো যারা ক্রিকেটটা চালাচ্ছেন তাদের কাছে অনুরোধ করব, এই সার্কাস যারা করেন এদেরকে বিদায় করে দেন, নইলে ক্রিকেট। আচ্ছা, বাংলাদেশের ক্রিকেট কি সঠিক লোকের হাতে আছে কিনা? সঠিক লোক মানে আমি প্রশ্ন, সঠিক লোক মানে সঠিক কর্তাদের হাতে রয়েছে কিনা এখন? খুব ক্রিটিক্যাল প্রশ্ন, খুব ক্রিটিক্যাল প্রশ্ন। কেননা আমি এতক্ষণ যা বললাম বা আপনি যে প্রশ্ন, ধীরে ধীরে তো আমরা তা আসলে গভীরে ঢুকে যাচ্ছে, এই জন্য এই প্রশ্নটা করা। জিনিসটা হচ্ছে যে যদি সঠিক লোকদের হাতে থাকতো, প্রবাবলি এই আলোচনাটা বা এই প্রশ্নগুলো এক্সিস্টই করতো না, আসতোই না, এই প্রশ্নগুলোই আসতো না। এখন কথা হচ্ছে আপনি স্পেসিফিক্যালি যদি বলেন যে এখন তো তামিম ইকবালের হাতে, আমরা এই উত্তরগুলো, আলোচনাগুলো কিংবা এই সমালোচনাগুলো কেন করলাম? কারণ আগে যারা ছিলেন, দায়িত্ব পালন করেছেন, তাদের বিভিন্ন রকম ব্যর্থতার কারণেই হচ্ছে এই ব্যাপারগুলো আসছে, এবং সাফল্য কিংবা আপনার সাফল্যের মাত্রাটা কম বলেই হচ্ছে এই ব্যাপারগুলো আলোচিত হচ্ছে।
সো তামিমকেও আপনি বিবেচনা করবেন সফলতা দিয়ে। এটা পৃথিবীর নিয়ম, যিনি সফল হবেন মানুষ তার প্রশংসা করবে। এখন তামিম এই যে বোর্ডে আসলেন, সবচেয়ে বড় যে বিষয়টা, এটা আমাদের মনে রাখা জরুরি, তামিম কিন্তু কোনো নির্বাচিত বোর্ডের সদস্য না, তার মেয়াদ কিন্তু 4 বছর না। 3 মাসের জন্য এই ব্যাপারটা সবার আগে মাথায় রাখা জরুরি। তামিম চাইলেই খুব গুরুত্বপূর্ণ কোনো ডিসিশন এই মুহূর্তে নিতে পারবেন না, এবং রাতারাতি বাংলাদেশের ক্রিকেটকে পরিবর্তন করে ফেলবেন, এটাও ভাবার স্পষ্ট করে কোনো বলা সুযোগ নেই। হয়েছে যে নির্বাচনটা তাদের টপ মোস্ট প্রায়োরিটি। আই রিপিট, টপ মোস্ট প্রায়োরিটি একটা অবাধ, সুষ্ঠু নির্বাচন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা, দ্যাট ইজ দ্য আউটমোস্ট প্রায়োরিটি। তামিম এসে কি করলেন? নারী ক্রিকেটারদের বেতন বাড়ালেন, ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের বেতন বাড়ালেন এক ধাক্কায়। বাংলাদেশে আমার নিজের অভিজ্ঞতা, আমি প্রাইমারি ক্রিকেট ক্লাবের ম্যানেজার, আমার নিজের অভিজ্ঞতা, বিকেএসপিতে যখন ম্যাচগুলো হয় প্রচণ্ড গরমের মধ্যে, এবার তো লিগটা এখনো পিছিয়ে গেছে, এই এপ্রিল মে মাসে কী ধরনের গরম পড়ে আমরা সবাই জানি, যথেষ্ট মেডিকেল ফ্যাসিলিটি থাকে না। তামিম নিজে এটার সাফারার। ওই মিটিংয়ে আই ওয়াজ দ্য ওয়ান হু রেজ দ্যাট কোশ্চেন, যে আপনি নিজে এটা সাফারিংস করছেন, আপনার কি মনে হয় না যে মেডিকেল ফ্যাসিলিটিসটা অপ্রতুল? এই প্রশ্নটা তোলার কারণ ছিল হচ্ছে রিসেন্ট টাইমে একজন ট্রেনার মারা গেছেন, একজন ক্রিকেট কোচ জাকি ভাই আমাদের মারা গেছেন। সো এই যে ঘটনাগুলো ঘটছে মাঠে, কি আমরা ধরেন মিরপুর স্টেডিয়াম বিপিএল ম্যাচ হচ্ছে, এটা একটা দিক, প্রিমিয়ার লিগে কি সেই ফ্যাসিলিটি থাকে, সেই মেডিকেল ইকুইপমেন্টস থাকে? থাকে না তো। তামিম নোটিসড ইট অ্যান্ড ইনস্ট্যান্টলি হি সেড যে আইসিইউ অ্যাম্বুলেন্স যেগুলো আছে যদি ম্যানেজেবল হয় প্রত্যেকটা ভেন্যুতে আমরা এটা রাখবো। এবং এই যে বলাটা, এবং সেটা যদি ম্যানেজ করা সম্ভব না হয়, কারণ অ্যাভেলেবিলিটির একটা ব্যাপার আছে, নেক্সট বেস্ট পসিবল যে ব্যাপারটা থাকবে সেটা আমরা রাখবো। আমি জাস্ট প্রিমিয়ার লিগের কথাটাই বলছি। প্রিমিয়ার লিগে প্লেয়ারদের খাবার দাবার নিয়ে বিকেএসপিতে যখন ম্যাচ হয়, এই প্রচণ্ড গরমে ঢাকা থেকে যখন রান্না করে খাবার নিয়ে যাওয়া হয়, কারণ প্লেয়াররা নর্মালি আপনার হোটেল বা কেনা খাবার খেতে চায় না, হুইচ ইজ আন্ডারস্ট্যান্ডেবল। অনেক সময় খাবার যেতে যেতে নষ্ট হয়ে যায় প্লেয়ার। প্রচন্ড গরম তো, আমি বললাম তো, এটা আমার একদম মানে মাঠের অভিজ্ঞতা থেকে বলছি আমি। এই বছর ডিসিশন নেওয়া হয়েছে ন্যাশনাল টিমের প্লেয়ারদের জন্য যে ধরনের মেনু সেট করা হয় ডে টু ডে, আপনার কতটুকু আপনার ক্যালোরি, কতটুকু আপনার প্রোটিন, মানে একটা হিসেব টিসেব তো থাকে, যারা বিশেষজ্ঞ তারা ভালো জানেন, ওরকম একটা সেট করে ক্রিকেট বোর্ড থেকে লাঞ্চ প্রোভাইড করা হবে। আমি জাস্ট এই উদাহরণগুলো এই জন্য দিলাম যে আপনি তার মিমকে গালি দিতে পারেন, তার সমালোচনা করতেই পারেন, কিন্তু যে ডিসিশনগুলো নিয়েছে, যে ডিসিশনগুলো নেওয়া হয়েছে, এগুলো যদি ভালো হয় আপনি সেটাকে ভালো বলবেন কিনা? অবশ্যই ভালো হলে তো ভালোই বলতে হবে, বলা উচিত। এই যে প্রিমিয়ার লিগটা, বুলবুল ভাইয়ের সময় প্রিমিয়ার লিগের ক্লাবগুলো মিটিংয়েই বসতে চায় না, সব ক্লাব না, কি ম্যাক্সিমাম ক্লাব মিটিংয়েই বসতে চায় না। তামিম ডাকার পর ক্লাবগুলো কিন্তু এসেছে, যে কোনো কারণেই হোক এসেছে, আসার পর তারা প্রিমিয়ার লিগ খেলতে আগ্রহীও হয়েছে। এই যে ক্লাবগুলোকে একসঙ্গে নিয়ে আসা কিংবা ক্লাবগুলোকে একসঙ্গে বসাতে পারা, এটা একটা বড় অর্জন হিসেবে দেখছেন আপনি? আমি অর্জন বলবো না, কিন্তু প্রাথমিক চ্যালেঞ্জগুলো বা প্রাথমিক হার্ডেলগুলো উতরে যাওয়ার যে ব্যাপারগুলো থাকে, তামিম সেগুলো আস্তে আস্তে উতরে যাচ্ছেন। হ্যাঁ, তামিমকে নিয়ে প্রচণ্ড সমালোচনা আপনি করতে পারেন, তাকে নিয়ে প্রচুর ট্রল হতে পারে, কিন্তু আমার বিবেচনায় যে কোনো কাউকে তার কাজের আউটকামটা কি সেটা দিয়ে মূল্যায়ন করা উচিত, সেটা দিয়ে বিবেচনা করতে হবে, সেটা দিয়ে বিবেচনা করতে হবে। কারণ তামিম এখনো পর্যন্ত যে ডিসিশনসগুলো নিয়েছেন প্রত্যেকটাই ক্রিকেটের ফেভারে নেওয়া ডিসিশন, এবং ক্রিকেট উন্নয়নের জন্য ডিসিশন, প্লেয়ারদেরকে ফ্যাসিলিটেট করার ডিসিশন, এবং একই সঙ্গে ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে একটু বেটার করার ডিসিশন। সো এগুলো একদম স্টার্ট মাত্র। এখন এটা দিয়েই যে আপনি তামিমকে জাজ করবেন ব্যাপারটা সেরকমও না, লং ওয়ে টু গো। যদি তামিম পরবর্তীতেও ক্রিকেট বোর্ডের নির্বাচিত প্রেসিডেন্ট হয়ে আসেন, তখন আপনি তামিমের কাছে প্রত্যাশার মাত্রাটা বাড়াবেন, কিন্তু এই 3 মাসের জন্য তাকে একদম আপনার ওই জ্বলন্ত উনুনের মধ্যে ফেলে দেওয়া, আমি এটার পক্ষে না। আচ্ছা, বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ আবার ফিরে আসতে চাই। বাংলাদেশের জন্য আসলে ট্রাম্প কার্ড কে হবে বলে আপনি মনে করছেন? নাহিদ রানা নাকি মুস্তাফিজ? বোলিং নিয়ে আমার কোনো মানে মাথা ব্যথা নেই না। বাংলাদেশ ইজ ডুইং ফ্যান্টাস্টিক, স্পেসিফিক্যালি যেটাও সেটা বলছে, মানে পেস বোলিং যে অর্ডারটা আছে। আমার সবচেয়ে ওরিং পার্টটা হচ্ছে যে আলোচনাটা দিয়ে আপনি শুরু করেছিলেন, যে বাংলাদেশের ব্যাটিং লাইন আপটা পাকিস্তানের সঙ্গে উই হ্যাড এ গুড সিরিজ, ইনফ্যাক্ট উই হ্যাড এ ভেরি গুড সিরিজ, কিন্তু তার আগে যদি দেখেন, আমি যতটুকু মনে করতে পারি বাংলাদেশ সবশেষ 12টা ইনিংসে বোধহয় 9টা ইনিংসে 200 বা 250 করতে পারে না, টানা একটা সময় গেছে। সো এই যে ব্যাপারটা, এটা আমার কাছে মনে হয়েছে যে এখান থেকে বের হওয়াটা খুব জরুরি। মিরপুরের আচ্ছা দেব, তামিম যখন ছিলেন মানে ক্যাপ্টেন ছিলেন, জি হ্যাঁ, তখন আমরা দেখেছি যে বাংলাদেশের ব্যাটিংটা বেশ ভালো ছিল, বা মাশরাফি যখন ক্যাপ্টেন ছিল সেই সময়ও দেখা গেছে হঠাৎ করে এই যে বাংলাদেশের ব্যাটসম্যানরা রান পাচ্ছেন না, ক্রিজে টিকে থাকতে পারছেন না, এটা কেন হচ্ছে? পেয়ার এটা আসলে মানে ঘরোয়া লিগের কোনো না না না, এটা একটা ব্যাপার হচ্ছে যে ঘরোয়া লিগের ব্যাপারটার সাথে এটা মিলিয়ে ফেলাটা একটু
ডিফিকাল্ট আমাদের জন্য, কেননা ঘরোয়া লিগ যেভাবে খেলা হয়, ইন্টারন্যাশনালে গিয়ে অনেক প্লেয়ারই আছেন ঘরোয়া লিগে নিয়মিত ভালো খেলেন না, কিন্তু ইন্টারন্যাশনালে ভালো খেলেন। সো ওই ব্যাপারটা আসলে মেলানোটা বোধহয় ঠিক হবে না, বাট ইয়েস, ঘরোয়া লিগে আপনি যদি ওই প্রপার প্রিপারেশনটা নিতে পারেন, ইট ক্যান হেল্প ইউ। বাট আপনার যে প্রশ্নটা ছিল যে প্লেয়াররা বা ব্যাটসম্যানরা স্পেসিফিক্যালি বড় ইনিংস খেলতে পারেন, আমি যতটুকু জানি যে প্লেয়ারদের নিজেদের মধ্যে একটা আলোচনা হয়েছে যে আমরা এখন থেকে প্রতি ম্যাচেই আমাদের টপ অর্ডার থেকে যেন একটা 100 হয়, একজন এক সেঞ্চুরি থাকে। এই চিন্তাটা আমার মনে হয় এটা অনেক ভালো চিন্তা, সহজ। এটা কি প্লেয়ারদের দিক থেকে প্লেয়ারদের এসেছে দিক নাকি থেকে এসেছে। কোচরা বলেছে যে এরকম প্লেয়ারদের করো? দিক থেকে এসেছে এটা, প্লেয়াররা আপনার মনে করে যে এই ধরনের জায়গাগুলোতে আমাদের এখন এটা প্রোভাইড করার কিংবা আমাদের ডেলিভার করার সময় হয়েছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপটা যদি আপনি দেখেন, খেয়াল করেন, তানজিদ তামিম প্রবাবলি তার ক্যারিয়ারের বেস্ট শেপে আছেন, একই সঙ্গে সাইফ হাসান প্রবাবলি এই সময়ে তিনি খুব খারাপ ফর্মে আছেন, সৌম্য ইজ ইন গুড টাচ, লিটন ওয়ানডে থেকে বাদ পড়েছিলেন, বাদ পড়ার পরে ফিরে দুটো ভালো ইনিংস খেলেছেন, তাহির হৃদয় হি ইজ ইন গুড টাচ। সমস্যার জায়গাটা হচ্ছে এই যে 5-6-7 6-7-8 এই জায়গাটা, কেননা খুবই ভাইটাল একটা পজিশন। আমাদের যে ব্যাপারটা হয় যে এমন কোনো প্লেয়ার আমরা পাই না যে 160-70 স্ট্রাইক রেটে ব্যাট করবে, এক্সপ্লোসিভ ইনিংস খেলার মতো ব্যাটসম্যান নেই। আপনি আফিফের কাছ থেকে আপনি যদি 6 নম্বরে আফিফকে নামান, আমি বারবারই কথাটা বলছি, আফিফ 6 নম্বরের প্লেয়ার না। আফিফকে 6 নম্বরে এর আগেও ট্রাই করা হয়েছে, আফিফ ফেল করেছেন, বাদ পড়েছেন, আবারও যে প্রক্রিয়া শুরু হয়েছে এই প্রক্রিয়ায় আফিফ আবারও ফেল করার সম্ভাবনা বেশি, আবারও বাদ পড়ার সম্ভাবনা বেশি, যার মানে এটা তার ক্যারিয়ারের জন্য ক্ষতিকর, অনেক খারাপ, অনেক খারাপ। নাম্বার 7 মিরাজ, আমি ফিল করি মিরাজ ইজ নট এ নাম্বার 7 ব্যাটসম্যান, কোনোভাবেই না। নেমে যে বল পিটাবে এমন না, মিরাজের এই সামর্থ্যটা নেই, এটা প্রুভেন। মিরাজের এই সামর্থ্যটা নেই, মিরাজকে আপনি কোথায় খেলাবেন? 5-6? রিসেন্ট এক্সপিরিয়েন্স বলে যে মিরাজ যদি টপ অর্ডারে ব্যাট করে দলের খেলাটা নষ্ট হয়। সে হয়তো 50 রান করে দেবে, 70 রান করে দেবে, নিউজিল্যান্ড আপনার ওয়েস্ট ইন্ডিজ এরকম হয়েছে, সে 66 স্ট্রাইক রেটে 70-75 করে গেছে, সে 66-70 স্ট্রাইক রেটে আপনার 50-60 রান করেছে, দল ওইখানেই হেরে গেছে। রাইট। এখন মিরাজকে আপনি কোথায় ফিট করবেন? হি ইজ দ্য ক্যাপ্টেন, তাতে আপনার ক্যাপ্টেনের জায়গায় তো অনিশ্চিত। আপনি যদি ওয়ানডের মানে ওই হিসাবটা করেন নাম্বার 7, তাকে তো 27 পর্যন্ত ক্যাপ্টেন্সি দিয়ে দেওয়া হয়েছে, সেটা তারা দিতেই পারেন, দ্যাটস ফাইন। এবং মিরাজ যে প্রক্রিয়াটাই ক্যাপ্টেন্সি পেয়েছেন, এই প্রক্রিয়াটাই ছিল সবচেয়ে একটা টিম নষ্ট করার সবচেয়ে বড় ভুল, রং ডিসিশন ছিল। আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদিন ফাহিম মিলে এই রং ডিসিশনটা নিয়েছেন। এবং সেটা বাংলাদেশ কি এখন কারেকশন করার কোনো সুযোগ আছে কিনা? কারেকশন করার সুযোগ বোর্ডের কাছে সবসময়ই থাকে। বোর্ড যদি মনে করে যে অন্য কাউকে ক্যাপ্টেন্সি দেবে, কেননা আপনাকে আমি স্পষ্ট করে একটা কথা বলি, আপনার শোতের আগে ওই কথাটা আমি বলছি, নাজমুল হোসেন শান্ত প্র্যাকটিস শেষ করে এসেছেন, ফিল সিমন্স বলেছেন তোমার সঙ্গে আমার কথা আছে, তুমি থাকো, সে নিজেই ফিল সিমন্সকে তুমি থাকো, টিম নিয়ে আলোচনা হবে, পরের সিরিজ এগুলো নিয়ে তার ডাক পড়েছে, আমি কথা বলে এসে গিয়ে দেখে তার ক্যাপ্টেন্সি নেই, এমন ঘটনাই ঘটেছে। গিয়ে দেখে তার ক্যাপ্টেন্সি নাই। এই যে আমিনুল ইসলাম বুলবুলরা বড় বড় কথা বলতেন, ক্রিকেটের কালচার করতেন, নাজমুল আবেদিন ফাহিম অনেক বড় বড় কথা বলতেন, বাংলাদেশ ক্রিকেটের কালচারটা তারা এসে যেভাবে নষ্ট করেছেন, নাজমুল আবেদিন ফাহিম এবং আমিনুল ইসলাম বুলবুল তারা নাজমুল হাসান পাপনের সময়ের সাথে খারাপভাবে কালচার নষ্ট করেছেন, আমি তাই বলবো। এনিওয়েজ, মানে এদের কথা আমার আসলে আমি বলতেই চাই না, তারা চলে গেছেন, লেট দেম বি দেয়ার, লিড এ গুড লাইফ, আনন্দে আপনারা জীবন কাটান, উই এক্সপেক্ট দ্যাট। কিন্তু বাংলাদেশ ক্রিকেটের যে ক্ষতিটা আপনারা করে গেছেন, কখনো না কখনো বাংলাদেশের মানুষ আপনাদের কাছে জবাবটা চাইবে, তখন জবাব আপনাদের দিতে হবে। দেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। এই ছিল এখনকার স্টার প্লেতে, সাথে থাকার জন্য ধন্যবাদ।